সোনার দাম অনেক আগেই মধ্যবিত্তের নাগাল পেরিয়েছে। এখন কেউ কাউকে স্বর্ণালংকার উপহার দেওয়ার কথা বললে আঁতকে ওঠেন। আঁতকে ওঠার অবশ্য কারণ আছে। কারণ হিসাবে বললে প্রথমে বলতে হয় দামের কথা। কারণ সোনার ভরি আমাদের দেশে ইতিমধ্যে 2 লাখ ছাড়িয়ে 2,26,000 পর্যন্ত স্পর্শ করেছে। কিন্তু সোনা যখন এইভাবে দৌড়াচ্ছে তখন তার প্রতিবেশী বা তার সহোদর, প্রতিবেশী না বলে সহোদর বলাই বোধহয় ভালো, সে কে সেই সহোদর? সহোদর হলো রূপা। সে রূপাই বা পিছিয়ে থাকবে কেন? সেও হঠাৎ করে গত বছরের শেষ থেকে দৌড়ানো শুরু করেছে। সেই দৌড়ানোর মাত্রাটা এমনই যে এখন ভয় হচ্ছে রূপাও না মধ্যবিত্তের নাগাল পেরিয়ে, নিম্নবিত্তের নাগাল পেরিয়ে আরও অনেক দূর পৌঁছে যায়। হঠাৎ করে রূপা নিয়ে এই আশঙ্কার কারণটা কি? কারণ আর কিছু না, চীনের কয়েকটা সিদ্ধান্ত। তথ্য বলছে গত 28 ডিসেম্বর রূপার দাম ছিল বিশ্বের সর্বোচ্চ। এখন আমরা দেখি যে রূপার দামটা আসলে নিয়ন্ত্রণ করে কারা? রূপার দাম নিয়ন্ত্রণ করে মূলত 3টি বাজার। তার মধ্যে একটি শিকাগোয়, একটি লন্ডনে এবং একটি সাংহাইতে। এই 3টি বাজারে কখনো কাগজে কলমে, কখনো বাস্তবে রূপা বিক্রি হয়। কাগজে কলমে রূপা বিক্রি হয় যেখানে, যখন দাম থাকে কম, কিন্তু যখন এটা বাস্তবে মানে ফিজিক্যালি আপনি রূপা কিনতে চান তখন কিন্তু এর দাম অনেক বাড়ে। এই দাম বাড়া কমার খেলা হঠাৎ করে শুরু হলো কেন? এই শুরু হওয়ারও কিন্তু একটা ইতিহাস আছে। আমরা যদি বলি 1980 সালে ঠিক একইভাবে একবার রূপার দাম অনেক বেড়েছিল হঠাৎ করেই, তারপর ধপ করে পড়ে যায়। এই ধপ করে পড়ে যাওয়ার পরে অনেকেই কিন্তু সর্বশান্ত হয়েছিলেন তাদের সর্বস্ব হারিয়ে। ঠিক একই কাণ্ড ঘটে 2011-12 সালের দিকে। তখনও রূপার দাম হঠাৎ করে আন্তর্জাতিক বাজারে লাফ দিয়ে বাড়তে থাকে এবং কিছুদিন পরে কোনো অজ্ঞাত কারণে হঠাৎ করেই আবার রূপার দাম পড়ে যায়। তখনও সর্বশান্ত হন অনেকে এবং 2011-র এই খেলায় কিন্তু চীনের হাত ছিল। এবারও কিন্তু চীনই খেলাটা খেলছে, কিন্তু তবে অন্যভাবে। আসা যাক যে রূপা কেমন ধাতু। আমরা জানি আমাদের কাছে অন্তত রূপার মূল্য বলতে কিছু অলংকার, আর আগে যারা পুরানো অনেকের বাসায় বাড়িতে রূপার মুদ্রা থাকে, রূপার মুদ্রা যখন পূর্বে ব্যবহার হতো সেই মুদ্রা অনেকের বাড়িতে সংরক্ষিত আছে এখনও। কিন্তু সাধারণভাবে আমরা দেখি যে গরিবের স্বর্ণালংকার বললে রূপাকেই বোঝায়। যে কোনো ধরনের অলংকার বানাতে রূপার কোনো জুড়ি নেই। এহেন রূপার দাম এই পর্যায়ে পৌঁছানোর পর চিন্তা স্বাভাবিকভাবে বাড়বে। কারণ বাজারে বা সারা বিশ্বে খনিজ পদার্থ হিসেবে রূপার পরিমাণ কিন্তু একটা নির্দিষ্ট, এবং রূপা এমন একটি খনিজ যে কিন্তু একা একা থাকতে পারে না। সে জিঙ্ক, লেড এইসবের সঙ্গে মিশে থাকে এবং তার থেকে আলাদা করাটাও খুব কঠিন। এবং এই কঠিন কাজটি সবচেয়ে সুচারুভাবে করার পদ্ধতি আবিষ্কার করেছে চীন। চীনের সঙ্গে এ ব্যাপারে পাল্লা দেওয়ার মতো কোনো দেশই নেই। অথচ চীন কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় রূপা উৎপাদক দেশ নয়। সবচেয়ে বেশি রূপা আছে মেক্সিকোয়। মেক্সিকোর পাশে পেরু, চিলি, সব জায়গায় রূপার খনি আছে। কিন্তু এই রূপা যেহেতু একা একা থাকতে পারে না, সে অন্যদের সঙ্গে বাস করে, সেই জন্য রূপাকে অন্য ধাতু থেকে আলাদা করার পদ্ধতিটা খুবই কঠিন। ফলে এই কঠিন কাজটি তেমন কেউই করতে চায় না। এমনকি বিশ্বের সর্বোচ্চ প্রযুক্তি নির্ভর দেশ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র, তারাও কিন্তু এই কাজটি করতে চায় না। ফলে এই কাজটি যে করতে চায় তার কাছে গিয়ে পৌঁছে দেওয়া হয় রূপা এই আকরিক হিসাবে। চীন এই বাজার ইতিমধ্যে ধরে ফেলেছে। সে বিশ্বের বাজার থেকে একেবারে আকরিকগুলোকে নিয়ে এসে তার কারখানায় ফেলে সে রূপা তৈরি করছে। একদিকে তার নিজস্ব উৎপাদন ব্যবস্থা আছে, 2 নম্বর হচ্ছে সে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমদানি করে রূপার আমদানি করছে। এইভাবে চীন তার নিজের রূপার ভাণ্ডার যেমন বাড়াচ্ছে, 2 নম্বর হচ্ছে চীন আবার
রূপার সবচেয়ে বড় গ্রাহক। এই সংকটের পেছনে চীনের ভূমিকা কি? যদি একটু খোলসা করা যায় তাহলে বলতে হবে যে চীন এই মুহূর্তে রূপা আর রপ্তানি করবে না বলে ঘোষণা দিয়েছে। হ্যাঁ, রপ্তানি করবে না পুরোপুরি এমনটাও নয়, সে রপ্তানি করবে কিন্তু শর্ত সাপেক্ষে। চীনের সরকার জানিয়ে দিয়েছে যে 1 জানুয়ারি থেকে রূপা কিন্তু রপ্তানি করা যাবে, তবে সরকারের লাইসেন্স নিতে হবে। কে রপ্তানি করতে পারবে, কোন দেশের কাছে রপ্তানি করা হবে এবং কোন কোম্পানি কিসের জন্য ব্যবহার করবে, এইটা একটা বিরাট প্রশ্ন। এই প্রশ্ন জবাব যদি কেউ না দেয় তাহলে চীন তাকে রূপা রপ্তানির অনুমতি দেবে না। এই কথা শুনে কি আপনার মনে পড়ছে না সেই বিরল খনিজের বিষয়টি? যখন রেয়ার আর্থ এলিমেন্ট বা বিরল খনিজ সারা বিশ্বে রপ্তানির ক্ষেত্রে চীন যখন শর্ত আরোপ করেছিল তখন কিভাবে কেঁপে উঠেছিল সারা দুনিয়া। আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, সারা বিশ্বের ত্রাহি ত্রাহি অবস্থা। কারণ চীনের হাতেই এই বিরল খনিজের 90% আছে। ঠিক বিরল খনিজ না হয়েও রূপা কিন্তু এখন হয়ে উঠেছে বিরল খনিজ। এখন যদি বলেন কেন বিরল খনিজ যদি হয় তাহলে কাজটা কি? আমাদের কাছে এর মূল্য শুধুমাত্র অলংকার হিসাবে বা জমিয়ে রাখা, কেউ কিনে জমিয়েও রাখতে পারেন যে রূপার দাম বাড়ে, সোনার মতো রূপার দাম বাড়ে, দামে কিছুটা কম, ফলে কেউ জমিয়ে রাখতে পারেন। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি, আবার অনেকেই হয়তো জানি না যে রূপা বিদ্যুতের অত্যন্ত সুপরিবাহী একটি ধাতু। এই কারণে রূপার যে ব্যবহার, সেই ব্যবহার কোথায় আছে? ব্যবহার আছে সোলার প্যানেলে। সোলার প্যানেল তৈরি করতে গেলে আপনার সবার আগে লাগবে রূপা। এই কাজেও কিন্তু চীন অগ্রগামী। সারা দুনিয়ায় সোলার প্যানেল তৈরিতে চীনের একাধিপত্য নিয়ে প্রশ্ন তোলার মতো কেউ নেই। 2, ইভি গাড়ি মানে ইলেকট্রিক্যাল ভেহিকেল। প্রত্যেকটি ইলেকট্রিক্যাল ভেহিকেলে কয়েক গ্রাম করে রূপা লাগে এবং এটা লাগবেই। ফলে চীন যখন ঘোষণা দেয় যে শর্ত সাপেক্ষে সে রূপা রপ্তানির অনুমতি দেবে, তখন কিন্তু কেঁপে ওঠে বিওআইডি। নিশ্চিন্ত থাকলেও কেঁপে ওঠে কারা? কেঁপে ওঠে টেসলা, ইলন মাস্কের টেসলা। কেঁপে ওঠে জার্মানির BMW, যারা ইতিমধ্যে এই ইলেকট্রিক্যাল ভেহিকেল তৈরি করা শুরু করে দিয়েছে। ইলেকট্রিক্যাল ভেহিকেলে যদি হঠাৎ করে চীন এই রূপা রপ্তানি বন্ধ করে দেয় তাহলে কিন্তু তাদের চোখে সর্ষের ফুল দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এরপরে আসি সেই মহামূল্যবান বিষয়টিতে। 3, রূপা লাগে আইসি চিপ, যে ইন্টিগ্রেটেড সার্কিট, যার উপর দাঁড়িয়ে আছে এখনকার পুরো ইন্টারনেট সহ সমস্ত জগৎ, যার উপরে দাঁড়িয়ে আছে, সেই ইন্টিগ্রেটেড চিপ তৈরিতে রূপা লাগে। ইন্টিগ্রেটেড চিপ বা আইসির ডাটা সেন্টার তৈরি করার জন্য রূপা লাগে। কোথায় যাবেন আপনি? বললেই তো হলো না যে আমি চীন দেবে না তো কি হয়েছে, অন্যরা তো আছে। না, অন্যরা নেই, অন্যরা উৎপাদন করতে পারে না। চীন যে প্রযুক্তি ইতিমধ্যে আবিষ্কার করেছে সেই প্রযুক্তি কারো কাছে নেই, যে কারণে অনেকের কাছে হয়তো রেয়ার আর্থ এলিমেন্টের খনিজ আছে, কিন্তু সেই খনিজ থেকে অন্যান্য সব কিছুর সঙ্গে মিশে থাকা সেই খনিজগুলোকে আলাদা করে একটা জায়গায় নিয়ে আসার ক্ষমতা, বিশুদ্ধ অবস্থায় নিয়ে আসার ক্ষমতা একমাত্র চীনেরই আছে এবং চীন এই প্রযুক্তির শিখরে। চীন শুধুমাত্র রূপার উপর নিষেধাজ্ঞা আরোপ করেই ক্ষান্ত হয়নি, সে আরও 2টি পদার্থের উপর, খনিজ পদার্থ যেগুলো বিরল খনিজের মধ্যে পড়ে, এরকম 2টি পদার্থের খনিজের উপরও তারা কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করেছে। তার মধ্যে একটি হলো ট্যাংস্টেন এবং আরেকটি হলো অ্যান্টিমনি। এই 2টিতে বাজারে কি প্রভাব ফেলবে সেটা কিন্তু এখন আমরা জানি না। শুধু রূপার এক সিদ্ধান্তে সারা বিশ্বে হাহাকার উঠে গেছে। গত 20 দিনে রূপার দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে চীনের বাজারে 80,000 টাকার, আমাদের টাকায় যদি বলি তাহলে 80,000 টাকায় মতো কেজিতে।
তো রূপা তো আর ভরিতে বিক্রি হয় না, এখানে আন্তর্জাতিক বাজারে বিক্রি হয় কেজিতে। তো কেজিতেই বেড়েছে প্রায় ৮০,০০০ টাকার উপরে। এখন চীন এই কাজটি হঠাৎ করে করলো কিভাবে, যদি সেই বিষয়ে আসি। চীন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দূরবর্তী প্রতিবেশী ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে আনার জন্য পরিকল্পনা করছেন, তার সিআইএ কত গোপন অপারেশন চালিয়ে, তার মার্কিন সেনারা কত গোপন অপারেশন চালিয়ে সূক্ষ্মভাবে বিনা রক্ত ব্যয়ে একটি দেশের প্রেসিডেন্টকে তার শোবার ঘর থেকে সস্ত্রীক তুলে নিয়ে গিয়ে নিউ ইয়র্কের আদালতে হাজির করতে পারে, এই পরিকল্পনা নিয়ে ব্যস্ত। তখন চীন কিন্তু মনে মনে অন্য পরিকল্পনা ফাঁদছিল। চীন কি করেছে, দেখা গেছে যে আমেরিকার শিকাগো মার্কেট এবং চীনের সাংহাই মার্কেটের মধ্যে রূপার দাম কেজিতে $8 পার্থক্য হয়ে যায়। এই $8 পার্থক্য হওয়ার সঙ্গে সঙ্গে মুনাফাবাজ ব্যবসায়ীরা কিন্তু বুঝে যান যে সব পয়সা এখন চীনে। সুতরাং তারা তাদের রূপার লট বহন নিয়ে ছুটতে থাকেন চীনের দিকে, এবং চীন এই সুযোগে তার সরকারি ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে গোপন আলোচনার ভিত্তিতে বিপুল পরিমাণ রূপা সংগ্রহ করে। আর এই সংগ্রহের কারণে শিকাগো মার্কেটে ২৮ ডিসেম্বর রূপার দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। এরপরেই কিন্তু চীন জিনিসটা বন্ধ করে দেয়, এবং বন্ধ করার পরপরই ১ তারিখে ঘোষণা আসে যে রূপা রপ্তানি শর্ত সাপেক্ষ, যদি শর্ত মানতে পারো তাহলে চলবে, না হলে চলবে না। এক্ষেত্রে চীনের যুক্তিও পরিষ্কার, কারণ সে নিজে সোলার প্যানেলের রাজা। সারা দুনিয়ায় যে সোলার প্যানেল তৈরি হয় তার সিংহভাগই তৈরি হয় চীনে। ইলেকট্রিক্যাল ভেহিকেল, সেটারও ক্ষেত্রে চীন এখন ধীরে ধীরে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। তার বিওআইডি, আর কিছুদিন বাদে হুয়াইও আসছে, এরকম একাধিক কোম্পানি এই বিশ্বের বাজারে ইলেকট্রিক্যাল ভেহিকেল নিয়ে আসছে। হ্যাঁ, চীন ইন্টিগ্রেটেড চিপ বা আইসি চিপের ব্যাপারে আমেরিকার উপর নির্ভরশীল ছিল, কিন্তু আমেরিকার সিদ্ধান্তে সে বুঝে গেছে যে আমেরিকার সঙ্গে খেলতে যাওয়া তার বা আমেরিকার উপর নির্ভর করাটা তার কোনো অংশে বুদ্ধিমানের কাজ হবে না। সে কিন্তু নিজে থেকেই উদ্যোগটা নিয়েছে, এবং এই উদ্যোগেরও বড় অংশ কিন্তু হুয়াইও। এই হুয়াইও এখন চিপ তৈরি করছে। কি মানের চিপ, এ নিয়ে পশ্চিমা বিশ্বে নানা তর্ক আছে। কেউ বলেন এটা ব্যবহারের যোগ্য না, কেউ বলেন এটা এখনও আপনার এনভিডিয়া বা অন্যান্য মার্কিন কোম্পানি যে চিপ তৈরি করেছে, অত্যাধুনিক চিপ, তার থেকে অনেক দূরে হতে পারে। কিন্তু চীন তো চেষ্টা করছে। তাদের এই চেষ্টায়, প্রতিটি চেষ্টায় যে ধাতুটি লাগছে সেটির নাম কিন্তু রূপা। ফলে এই একটা ইস্যুতে চীন বুঝিয়ে দিয়েছে সে কোনো যুদ্ধে নেই, সে কোনো অস্ত্রের ব্যবহারে নেই, সে কোনো হুমকিতে নেই, সে কোনো ধামকির মধ্যে নেই, কিন্তু সে আছে ছোট ছোট সিদ্ধান্তের মধ্যে, যে সিদ্ধান্তে একেবারে বিশ্বের গোড়া পর্যন্ত কেঁপে ওঠে। এখন আমরা দেখতে চাই চীনের এই সিদ্ধান্তে প্রভাব কত দূর পর্যন্ত পড়ে। আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব এর বিষয়ে কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে। আমরা এই বিষয়গুলো দেখার পরেই বুঝতে পারব যে যে লড়াই শুরু হয়েছে, সেটা ইউক্রেনে হোক, সেটা ভেনেজুয়েলায় হোক, বা ট্রাম্পের কিউবা, মেক্সিকো, গ্রিনল্যান্ড, কানাডা দখলের হুমকির মধ্যে হোক, এই যুদ্ধ বা এই হুমকি ধামকি কোথায় গিয়ে থামবে। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ ভালো থাকুন।